2024 সালে একাদশ শ্রেণীতে যে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষাটা হবে তার ইংরেজি পরীক্ষা হবে 40 মার্কের। ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে 75 মিনিট সময়। তো তোমরা মডেল কোশ্চেন পেপার ধরে ধরে 40 মার্কে নিশ্চয়ই প্রশ্নোত্তর প্র্যাকটিস করছো। আমরা এইচএস এর গ্রামার কোশ্চেন বাঞ্চ ক্লাস 11 এখানকার কিছু মডেল কোশ্চেন পেপার আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার মডেল সেট 13, এটা রয়েছে পেজ নাম্বার 327। এর আগে 1 থেকে 12 সমস্ত মডেলের আলোচনা আমার চ্যানেলে আপলোড করা আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 11 ভিডিও বার করো, 12টা মডেলের প্রশ্নোত্তর পেয়ে যাবে। আজকে আমরা আলোচনায় যাচ্ছি মডেল সেট 13। একের দাগে রয়েছে রিঅ্যারেঞ্জ করতে হবে। 4খানা অপশন দেওয়া আছে, তোমাকে সঠিক ক্রমে সাজিয়ে নিতে হবে। আগে 4খানা মানে জানতে হবে, তারপর রাফে এখানে উত্তরটা রেডি করবে, তারপরে তোমরা অপশনের দিকে তাকাবে। 1 নম্বর অপশন মানে হচ্ছে কাউন্টিং দ্য কয়েন্স অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়াজ ওভারজয়েড। যখন জ্যোতিষী তার স্ত্রীর হাতে কিছু কয়েন দিয়েছিল, তার স্ত্রী কিন্তু খুব খুশি হয়েছিল। আর সি লুকড আপ অ্যাট হার হাজব্যান্ড হু সিমড ওয়ারিড। আর তার স্ত্রী ওই জ্যোতিষীর মুখের দিকে তাকালো, কিন্তু যে জ্যোতিষীকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল। দ্য অ্যাস্ট্রোলজার ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হিজ ওয়াইফ। আর জ্যোতিষী কী করলো, কয়েনগুলো তার স্ত্রীর হাতে গুঁজে দিল। সি ডিসাইডেড টু প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার ডটার। আর জ্যোতিষীর স্ত্রী সে কিছু মিষ্টি তৈরি করতে চেয়েছিল তার নিজের মেয়ের জন্য। তা আমরা যদি সিরিয়ালি সাজাই, তাহলে প্রথমে জ্যোতিষী তার স্ত্রীর হাতে কয়েনগুলো দিল, মানে 3 নম্বর। আর কয়েনগুলো গুনে তার স্ত্রী খুশি হলো, সেটা 1 নম্বরে বলা আছে। তখনই সে সিদ্ধান্ত নিল যে পয়সা যখন পেয়ে গেছে মেয়ের জন্য কিছু খাবার বানাবো, এটা 4 নম্বরে বলা আছে। অবশেষে তার স্বামীর মুখের দিকে তাকালো, তার স্বামীকে দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল, এটা 2 নম্বরে। তাহলে আমরা খুঁজবো 3, 1, 4, 2 কোথায় আছে খুঁজো। 3, 1, 4, 2 3, 1, 4, 2 সি অপশানে আছে। তাহলে আমাদের উত্তর হলো সি। 2 এর দাগে হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ বিলিভ অ্যাবাউট হিজ প্রফেশন। এতদিন জ্যোতিষীর স্ত্রী তার স্বামীর যে পেশা বা জীবিকা, সেটাকে কি পেশা বলে সে বিশ্বাস করে আসছিল না। এতদিন সে ভেবে আসছিল যে তার স্বামী একজন সত্যিকারের জ্যোতিষী, দ্যাট হি ইজ এ জেনুইন অ্যাস্ট্রোলজার। অবশ্য গল্পের শেষে গিয়ে জানতে পারলো, যখন জানতে পারলো যে জ্যোতিষী নাকি তার গ্রামের কাউকে মারার চেষ্টা করেছিল, তখন তার স্ত্রী রীতিমতো অবাক হয়ে গিয়েছিল শুনে। আর 3 থেকে হোয়াট ইজ দ্য অ্যাস্ট্রোলজার ইনিশিয়াল রিয়াকশন আপন সিং গুরুনায়ক এগেন। গুরুনায়ককে যখন আবার জ্যোতিষী দেখতে পেল, তখন তার প্রাথমিক যে প্রতিক্রিয়া কি হয়েছিল না, সে প্রচণ্ড ভয়ে পড়ে গেছিল, ফিয়ার, অপশন নম্বর এ। 4 থেকে হোয়াট ইজ দ্য অ্যাস্ট্রোলজার রিয়াকশন হোয়েন হি ডিসকভার দ্যাট গুরুনায়ক ইজ স্টিল অ্যালাইভ। তাহলে গুরুনায়ককে দেখে প্রথমে ভয় পেয়ে গেছিল, আর যখন সে সত্যিকারে বিবেচনা করে বুঝতে পারলো যে গুরুনায়ক এখনও বেঁচে আছে, তখন কিন্তু সে রিলিফ, স্বস্তি পেয়েছিল। কেন বলো দেখি না, এতদিন সে ভাবছিল আমি একজনকে খুন করেছি, খুনের বোঝা আমার কাঁধে আছে। আর যখন বুঝতে পারলো যে সে লোকটা বেঁচে আছে, তার মানে যাক বাবা বাঁচা গেল, আমি তাহলে খুনের দায় মাথায় নিই। তাহলে মানে সে স্বস্তি পেয়েছিল। অপশন নম্বর এ, রিলিফ। হাউ ডাজ সিস্টার নিবেদিতা ডিফাইন দ্য কনসেপ্ট অফ মাদার ইন হার টেক্সট। এই যে সিস্টার নিবেদিতার লেখা, আমরা মাদার কালীকে নিয়ে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ যে অংশটা পড়লাম লেসন 2-তে, সেখানে মাদারকে নিয়ে সিস্টার নিবেদিতা তার টেক্সটে কীরকম ধারণার সংজ্ঞা দিয়েছেন না, তিনি বলেছেন মা কালী, মানে কালী যে দেবী, অ্যাজ এ নার্চারিং ফোর্স ইন দ্য ইউনিভার্স। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি একটা পালক শক্তি বা পালন করার মতো শক্তি হিসেবে দেখানো হয়েছে, অপশন নম্বর বি। এবার আমরা কলাম ম্যাচিংয়ে যাব। কলাম ম্যাচিংয়ে বাম দিকে 4খানা, ডান দিকে 4খানা, আগে ম্যাচ করতে হবে সলিলোকি। সলিলোকি মানে একা একা কথা বলা, তাহলে মনোলগ। আর ভক্ত মানে ডিভোটি, মানে যারা ভক্ত হয় তার একটা শিষ্য হয়, তাহলে ভক্ত মানে ডিভোটিস। আর রিভিলেশন মানে হচ্ছে তোমার অ্যাপিফেনি, মানে উন্মোচন, এটা বি মিলল। তাহলে আমাদের ডি, সি, বি। আর ইনকারনেশন মানে অবতার, ম্যানিফেস্টেশন। তাহলে ডি, সি, বি, এ কোথায় আছে খুঁজতে হবে, ডি, সি, বি, এ। ডি, সি, বি, এ অপশন নম্বর এ তে বলা আছে। 7 থেকে হোয়াট ইজ দ্য প্রাইমারি মেসেজ কনভেড বাই সিস্টার নিবেদিতা ইন দ্য টেক্সট। এই টেক্সটে সিস্টার নিবেদিতা প্রাইমারি কি মেসেজ দিয়েছেন না, তিনি প্রাইমারি মেসেজ দিয়েছেন দ্য ইম্পর্টেন্স অফ স্পিরিচুয়াল ডিভোশন, আমাদের আধ্যাত্মিক যে ভক্তি তার উন্নতি অগ্রগতি, এটা ছিল তার ফাইনাল মেসেজ। 8 থেকে দ্য টেন্ট অফ দ্য তহসিলদার ওয়াজ প্লেসড নিয়ার সাম অ্যাডভেন্টেজাস স্পট ফর দ্য লাইটনিং অফ দ্য ইভিনিং ফেয়ার। মানে তহসিলদারের তাঁবুটা একটা রোমাঞ্চকর জায়গায় ছিল, যেখানে অন্তত সন্ধ্যাবেলার আগুনটা সহজে জ্বালানো যাবে। 9 থেকে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অমরনাথ। অমরনাথের যে টাইটেলটা, তার সিগনিফিকেন্সটা কি না, সেটা অ্যাকচুয়ালি একটা তীর্থস্থানের নাম, ইট ইজ দ্য নেম অফ দ্য পিলগ্রিমেজ সাইট, অপশন নাম্বার সি। আর 10 থেকে হোয়াট ইমোশন ডাজ দ্য প্রোটাগনিস্ট এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য জার্নি। এই অমরনাথ যাত্রার সময় মেন যে প্রোটাগনিস্ট মানে মূল চরিত্র মানে কে, সিস্টার নিবেদিতা, তার মধ্যে কি অনুভূতি ছিল না, আনন্দ ছিল এবং উত্তেজনা ছিল, জয় অ্যান্ড এক্সাইটমেন্ট, অপশন নাম্বার বি। এবার আমরা কবিতার মধ্যে যাব। দ্য স্পিকার মার্ভেলস অ্যাট দ্য ট্রাঙ্কুইলিটি অফ দ্য লন্ডন ইন দ্য আর্লি মর্নিং ডেসক্রাইবিং ইট অ্যাজ কাম। মানে লন্ডন শহরের সকালবেলা সৌন্দর্যকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ শান্ত বলেছেন, কাম বলেছেন। আর ড্যাশ ইজ ফ্লোয়িং ইন এ স্পন্টিনিউয়াস ম্যানার, মানে একদম স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হচ্ছে কে, টেমস নদী, অপশন নম্বর এ।
হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ দ্য লন্ডন মেনশন ইন দ্য পোয়েম। লন্ডন শহরে যে কবিতাটা লিখলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সেখানে এই চারটার মধ্যে কোনটা উল্লেখ নেই? ডোমসের কথা উল্লেখ আছে, জাহাজের কথা উল্লেখ আছে, ক্লাউডস এবং স্ট্যাচুস, মানে মেঘ এবং মূর্তি দুটো কথাই কোনোটাই বলা নেই। তো সেক্ষেত্রে আমরা ক্লাউডের কথা কিছুটা ধরবো, কারণ তিনি বলেছেন ওই যে শিপ, ডোম, টেম্পল, টাওয়ার, থিয়েটার এগুলো সব ফিল্ডস পর্যন্ত এবং আকাশ পর্যন্ত বিস্তৃত ছিল। তো সে আকাশ পর্যন্ত মানে আকাশে মেঘ থাকে, তাহলে মেঘের কথা পরোক্ষে হলেও উল্লেখ আছে বলবো, কিন্তু স্ট্যাচুজ মূর্তির কথা কিছু উল্লেখ নেই। অপশন নম্বর ডি, মূর্তির কথা উল্লেখ নেই। 4 দাগে দ্য স্পিকার ডেসক্রাইবস লন্ডন অ্যাজ দ্য লাইং বেয়ার আন্ডার দ্য স্কাই। লন্ডন শহরটাকে কবি বিবরণ দিচ্ছেন অনাবৃত বলে, বেয়ার বলে। এখানে বেয়ার বলতে কি সাজেস্ট করেছে? না, বেয়ার বলতে এখানে কিন্তু সিম্পলিসিটি, সরলতাকে সাজেস্ট করেছে। অপশন নম্বর সি। 5 দাগে হোয়াট ডু দ্য ব্যাঙ্গেল সেলার্স কম্পেয়ার দেয়ার ব্যাঙ্গেলস টু। এই চুড়ি বিক্রেতারা তাদের চুড়িকে তুলনা করেছে কার সাথে? রেনবো, রামধনুর সাথে। অপশন নম্বর বি। আমরা 6 দাগে যাব, ফলস স্টেটমেন্টটা খুঁজে বার করব। তো সেক্ষেত্রে আমাদের 4টা অপশনের মানে জানতে হবে। দ্য গ্লোরি অফ নিউ বর্ন লিভস ইজ লিম্পিড। নতুন গজানো যে পাতাগুলো তাদের গৌরব হচ্ছে নির্মল গৌরব। অবশ্যই ঠিক, ট্রু আছে এটা, আমরা এটা নেব না। কালার অফ মাউন্টেন মিস্ট ইজ সিলভার অ্যান্ড ব্লু। পার্বত্য যে কুয়াশা তার রংটা হচ্ছে রূপলি এবং নীল, এটাও ঠিক, এটাও ট্রু, এটা আমরা ফলস নেব না, আমাদের ফলস খুঁজতে বলেছে। সিলভার অ্যান্ড ব্লু ইজ দ্য কালার অফ ম্যারেজ ফায়ার। আর সিলভার এবং ব্লু এটা হচ্ছে ওই বিয়ের দিন যে আগুনের চারপাশে 7 পাকে বাঁধা পড়তে হয়, সে আগুনের শিখার রং। আগুনের শিখার রং কখনো ব্লু কালারে হয় না, তাই না? তো সিলভার অ্যান্ড ব্লু এটাই তাহলে ফলস বলা আছে। অপশন নম্বর 3টা ফলস। অপশন নম্বর 3 বলা আছে সি অপশনে, তাহলে আমরা সিতে যাব। 7 থেকে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ব্যাঙ্গেলস ইন দ্য পোয়েম। এই কবিতায় যে চুড়িগুলোর কথা বলা হয়েছে তাদের তাৎপর্যটা কি? না, সেক্ষেত্রে তাদের তাৎপর্য দে সিম্বলাইজ ট্র্যাডিশন অ্যান্ড কালচার, সেগুলো প্রথা এবং সংস্কৃতিকে তুলে ধরছে। দে প্রেজেন্ট ওয়েলথ অ্যান্ড স্ট্যাটাস, এবং ওয়েলথ এবং স্ট্যাটাসকে তুলে ধরছে। আর দে সিগনিফাই লাভ অ্যান্ড অ্যাফেকশন, ভালোবাসা এবং স্নেহকে তারা তুলে ধরছে। এই 3টা কথাই সঠিক, তাহলে অল অফ দ্য অ্যাবাভ। অপশন নম্বর ডিতে চলে যাব। 8 থেকে হোয়াট ইজ দ্য ফ্যালকন সিম্বলিক অফ। ফ্যালকনটা কিসের সিম্বল? ফ্যালকন মানে আমরা কবিতায় পড়েছি ফ্যালকন ফ্যালকনারের কথা শুনছে না, তার মানে ফ্যালকন অরাজকীয়তার পরিবেশ সৃষ্টি করেছে, মানে সে অরাজকতা চালু করেছে। তার মানে এগুলো হয় কখন? যখন পলিটিক্যাল পাওয়ার, একজন ক্ষমতা দেখায় আর আরেকজনকে দমন হতে হয়, তার মানে তখনই বিশৃঙ্খলা তৈরি হয়। তাহলে পলিটিক্যাল পাওয়ারে আমরা উত্তর বলবো অপশন নম্বর বি। 9 দাগে যাব, এখানে ফল দিয়েছে অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। অরাজকতা ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়। আর থিংস ফল অ্যাপার্ট, জিনিসপত্র ছড়িয়ে ছিটে পড়ছে। তো জিনিসপত্র ছড়িয়ে ছিটে পড়বে বলেই তো অরাজকতা ছড়াবে, তাই না? তো এখানে অ্যাসারশন এবং রিজন দুটোই ঠিক আছে এবং কারেক্টলি এক্সপ্লেন করা আছে। তো সেক্ষেত্রে আমরা যাবে অ্যাসারশন ইজ ট্রু অ্যান্ড দ্য রিজন ইজ ইটস কারেক্ট এক্সপ্লেনেশন। অপশন নাম্বার ডি। আর 10 থেকে হোয়াট ইজ দ্য ব্লাড টিমড টাইড এ সিম্বল অফ। এই রক্তর যে প্রবাহ এটা কিসের সিম্বল, মানে কিসের সিম্বল? উত্তর হচ্ছে বিশৃঙ্খলার সিম্বল, ক্যাওস। অপশন নাম্বার এ। হোয়াট ইজ দ্য নেম অফ ম্যাকবেথস ক্যাসেল। ম্যাকবেথের দুর্গের নাম কি? ইনভারনেস। আর হাউ ডাজ লেডি ম্যাকবেথ ইনফ্লুয়েন্স হার হাজব্যান্ড ইন দ্য রিটেলিং। লেডি ম্যাকবেথ তার স্বামীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছিল কিভাবে? না, বাই ম্যানিপুলেটিং হিজ অ্যাম্বিশন, তার উচ্চাকাঙ্ক্ষাকে বাড়ানোর চেষ্টা করছিল, তাকে রাজা হওয়ার স্বপ্ন দেখতে বলছিল। হুইচ ক্যারেক্টার সার্ভস অ্যাজ এ ফয়েল টু ম্যাকবেথ হাইলাইটিং হিজ মোরাল ডিক্লাইন। অ্যাকচুয়ালি কোন ক্যারেক্টার আমরা ম্যাকবেথের শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখতে পাই, যে ম্যাকবেথকে তার নৈতিক অবনমনের কথা স্মরণ করিয়ে দিয়েছিল, তাকে ভালো করার চেষ্টা করেছিল, সে হচ্ছে ব্যাঙ্কো, তার বন্ধু। অপশন নাম্বার সি। 4 দাগে ট্রু ফলস খুঁজে বার করতে বলেছে। আগে আমাদের 4খানা উত্তর রাফে করতে হবে, তারপর আমরা অপশন দিকে তাকাবো। ডানকান এসেছিলেন ম্যাকবেথের দুর্গে শুধুমাত্র তার 2জন ছেলেকে নিয়ে, কথাটা ভুল। শুধু ছেলে দুটোকে আনেননি, অফিসারদেরকে, সেনাপতিদেরকে সবাইকে নিয়ে এসেছিলেন। লেডি ম্যাকবেথ ইনস্টিগেটেড ম্যাকবেথ টু টেক দ্য ডিসিশন অফ মার্ডারিং ডানকান। আর লেডি ম্যাকবেথ তার স্বামী ম্যাকবেথকে বারবার বলছিল ওই ডানকানকে হত্যা করতে হবে, এই সিদ্ধান্ত নিতে বলছিল, অবশ্যই ট্রু। ম্যাকবেথ কুড নট মার্ডার ডানকান অ্যাজ দ্য ওল্ড কিং রিজেম্বলড হিজ ফাদার। আর ম্যাকবেথ নিজে ডানকানকে হত্যা করতে পারলো না, কারণ রাজাকে নাকি ম্যাকবেথের বাবার মতো দেখতে লাগছিল, কথাটা ভুল। অ্যাকচুয়ালি রাজাকে লেডি ম্যাকবেথের বাবার মতো লাগছিল, তাহলে ফলস হলো। আর তার সঙ্গে 4 নম্বর, লেডি ম্যাকবেথ ফাইনালি মার্ডার ডানকান। লেডি ম্যাকবেথ নাকি অবশেষে ডানকানকে মেরেছিল, কথাটা ভুল, মেরেছিল কিন্তু ম্যাকবেথ। তাহলে ফলস ট্রু ফলস ফলস কোথায় আছে খুঁজতে হবে? ফলস ট্রু ফলস ফলস, ফলস ট্রু ফলস ট্রু ফলস এখানে আছে, অপশন নাম্বার সি। ফলস ট্রু ফলস ফলস, অপশন নাম্বার সি। আর 5 থেকে হোয়াট রোল ডাজ রেস প্লে ইন দ্য প্লেজ প্লট। এই যে আমরা ম্যাকবেথ নাটকটা পড়লাম, সেখানে জাতি বর্ণ সেটা কি রোল প্লে করছে আমরা পড়ে দেখি। রেস ইজ নট মেনশন ইন দ্য প্লে, এই নাটকে নাকি জাতির কোনো কথা উল্লেখ নেই, কথাটা ভুল, তাই এটা আমরা নেব না। অথেলোজ রেস ইজ এ সোর্স অফ টেনশন অ্যান্ড প্রেজুডিস। অ্যাকচুয়ালি অথেলোর যে জাতিটা, মানে সে কালো রঙের নিম্ন বর্ণের জাতি, মুর জাতি, আর সেটাই তার টেনশন এবং প্রেজুডিসের যাবতীয় কারণ। আমরা বি অপশনটাকে সঠিক যাব, অপশন নাম্বার বি। এবার 6 থেকে চুজ দ্য ফলস স্টেটমেন্ট। 4খানা অপশন দেওয়া আছে, ফলস কোনটা খুঁজে বার করতে হবে। তো অথেলো ওয়াজ এ মুর, অথেলো জাতিতে মুর ছিল এবং সে কালো রঙের মানুষ ছিল, এটা কিন্তু ঠিক, ট্রু। আর অথেলো ওয়াজ এ ভেরি ব্রেভ সোলজার, অথেলো সাহসী সৈন্য ছিল, এটাও ট্রু। হি ওয়াজ রেস টু দ্য র্যাঙ্ক অফ জেনারেল, তাকে জেনারেল র্যাঙ্কে তোলা হয়েছিল, এটাও ট্রু।
আর হিজ হিরোইক পারফরমেন্স এগেন্স্ট দ্য তুর্ক এন্ডেড হিম টু দ্য লেডি অ্যান্ড দ্য নেশন। তার যে হিরোইক কোয়ালিটিগুলো তুর্কের এগেনস্টে, সেটাই কিন্তু তার গোটা দেশের সম্মান আনিয়ে দিয়েছিল, এটাও ঠিক। তাহলে চারটাই ট্রু দিয়েছে, কিন্তু এখানে ট্রু তো অপশানে নাই, তার মানে ট্রু ফলস না, কোশ্চেন ভুল দিয়েছে। এখানে অ্যাকচুয়ালি একটা রিঅ্যারেঞ্জের প্রশ্ন, মানে চারখানে সঠিক দেওয়া আছে, সাজিয়ে নিতে হবে তোমাকে, তো আমরা সাজাই। তাহলে একটা ট্রু ফলসের প্রশ্ন নয়, যদি ট্রু ফলস হতো চারটা ট্রু আমরা অপশানে পেতাম, পাইনি, আমরা সাজিয়ে নিই। সেক্ষেত্রে অথেলো জাতিতে মুর ছিল, এটাই 1 নম্বর ঘটনা। তারপরে বলবো আমরা অথেলো খুব সাহসী সৈন্য ছিল, সেটা বলবো। তারপরে বলবো তার যে তুর্কিদের এগেনস্টে লড়াই, সেটাকে সম্মান আনিয়ে দিয়েছিল, এটা 4 নম্বরে বলা আছে। আর তাকে জেনারেল পদে উপনিষ্ঠ করা হয়েছিল, এটা 3 নম্বরে বলা আছে। তাহলে 1 2 4 3 কোথায় আছে খুঁজো, 1 2 4 3 1 2 4 3 এখানে বলা আছে, অপশন নাম্বার বি। আচ্ছা, হোয়াট ইজ ইয়াগোজ মোটিভেশন ফর প্লটিং এগেনস্ট অথেলো? ইয়াগো যে অথেলোর এগেনস্টে ষড়যন্ত্র করেছিল, তার মূল প্ল্যানিংটা কী ছিল? সে অথেলোকে কি বানাতে চাইছিল? না জেলাসি বানাতে চাইছিল, যাতে সে তার স্ত্রীকে সন্দেহ করে, অপশন বা, এবং ক্যাসিওকে জেলাসি বোধ করে, অপশন বা ডি জেলাসি। 8 থেকে হুই ইজ দ্য রাইটফুল রুলার অফ দ্য কোর্ট এট দ্য বিগিনিং অফ দ্য প্লে? আমরা নাটকের শুরুতে দেখতে পাই আইনসঙ্গত রাজা কে, সে হচ্ছে রোজালিন্ডে বাবা, ডিউক সিনিয়র, অপশন নাম্বার ডি। হু ডিসগাইসেস হারসেলফ অ্যাজ এ ইয়াং ম্যান নেমড গ্যানিমেড? গ্যানিমেডের ছদ্মবেশে কে গেছিল? রোজালিন্ড, অপশন নাম্বার ডি। এবার 10 দাগে বলেছে কারেক্ট অপশন, অ্যাসারশন দিয়েছে অ্যাকর্ডিং টু ফ্রেডরিক রোজালিন্ড হ্যাড দ্য হিউম্যান কোয়ালিটিজ লাইক সাবটিলিটি, স্মুথনেস, সাইলেন্স অ্যান্ড পেশেন্স হুইচ ইভোক পিটি ফ্রম পিপল। ফ্রেডরিকের মতে রোজালিন্ডের মধ্যে সে মানব কোয়ালিটিগুলো রয়েছে, স্মুথনেস রয়েছে, নীরবতা রয়েছে, ধৈর্য রয়েছে, যেগুলো লোকেদের মধ্যে সহানুভূতি জাগায়। রিজন হচ্ছে রোজালিন্ডস কোয়ালিটিজ মেক হার রিলেটেবল অ্যান্ড সিম্প্যাথেটিক টু আদার্স, লিডিং দেম টু ফিল সরি ফর হার। রোজালিন্ডের যে কোয়ালিটিগুলো, সেটা বাকিদের মধ্যে সিম্প্যাথি জাগায় এবং তারা দুঃখ অনুভব করে রোজালিন্ডের জন্য। দুটো কথাই সঠিক আছে। আমরা বলবো বোথ দ্য অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড দ্য রিজন প্রোভাইডেড ইজ দ্য রাইট এক্সপ্লেনেশন ফর দ্য অ্যাসারশন, অপশন নাম্বার ডি। এবার আমরা গ্রামার পোর্শনে যাবো। প্রথমে ন্যারেশন চেঞ্জ আছে, দেন হি সেড ড্রিমিলি, তাহলে দেন হি সেড ড্রিমিলি দ্যাট হবে, আই ক্যানটা হয়ে যাবে হি কুড, আর তারপরে হয়ে যাবে ওয়াজটা হবে হ্যাড বিন। তাহলে কোথায় আছে খুঁজো, এই ওয়াজটা হ্যাড বিন এখানে লাস্ট হয়েছে, তাহলে লাস্ট অপশনটা পড়ি। দেন হি সেড ড্রিমিলি দ্যাট বসলো, আই ক্যানটা হি কুড হলো, ওয়েল ইমাজিন হাউ দিস কেব, এখানে দিসটাও কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট হওয়া উচিত ছিল, কিন্তু কোথাও দ্যাট নেই, তো দিস কেব আর ওয়াজ ফার্স্ট ডিসকভার হয়ে গেল হ্যাড বিন ফার্স্ট ডিসকভার, তো অপশন নাম্বার ডিটা ঠিক আছে, অপশন নাম্বার ডি। আর সাম আর লাইক ফিল্ডস অফ কর্ন, মানে অ্যাকচুয়ালি সেই সূর্যের আলোতে আলোকিত হলুদ বা সোনালী রঙের ফসলের মাঠের মতো কিছু চুড়ি ছিল, অফ হবে। আর 3 দাগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে বলেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে ইজ প্রসিডিং হবে, তাহলে দ্য অ্যাস্ট্রোলজার ইজ প্রসিডিং উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, কারণ ইজ আছে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তাহলে অপশন নাম্বার সিটা উত্তর। আর 4 থেকে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, যারা অতিক্রম করেছে, অতিক্রম করা মানে ট্রাভেল পাস্ট, পেছনে রেখে এগিয়ে যাও, অপশন নাম্বার সি। আর হি অর্ডার নো আর্গুমেন্ট, ভয়েস হবে নো আর্গুমেন্ট ওয়াজ অফার্ড বাই হিম, নো আর্গুমেন্ট ওয়াজ অফার্ড বাই হিম, অপশন নাম্বার বি তে বলা আছে, তাহলে ভয়েস চেঞ্জ হবে অপশন নাম্বার বি। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। স্বামী বিবেকানন্দ দ্য গ্রেট সোল লাভড অ্যান্ড রেভার্ড ইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট। স্বামী বিবেকানন্দ সে মহান লোক যিনি ভালোবাসা পেয়েছেন, শ্রদ্ধা পেয়েছেন পাশ্চাত্যে এবং প্রাচ্যে এবং পাশ্চাত্যে। ওয়াজ বর্ন অন মন্ডে, তিনি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, জানুয়ারি 12, 1863 সালে। ইট ওয়াজ দ্য ডে হোয়েন স্পেশাল ওয়ার্শিপ ইজ অফার টু দ্য গঙ্গা বাই মিলিয়ন্স অফ ডিভোটিজ, এটা সেই দিন যেদিন লক্ষ লক্ষ ভক্তরা তারা গঙ্গা পুজো করে। হিজ মাদার ভুবনেশ্বরী দেবী নেমড হিজ বীরেশ্বরা, অ্যাকচুয়ালি ভুবনেশ্বরী দেবী কিন্তু বিবেকানন্দের প্রথম নাম রেখেছিলেন বীরেশ্বর। দ্য ফ্যামিলি হাউএভার গেভ হিম দ্য নেম অফ নরেন্দ্রনাথ দত্ত, আর পরিবার নাম দিয়েছিল নরেন্দ্রনাথ দত্ত, কলিং হিম ফর শর্ট নরেন্দ্র, সংক্ষেপে নরেন্দ্র বলা হতো, অ্যান্ড মোর এন্ডিয়ারিংলি নরেন, আর আরও আদর করে নরেন নামে ডাকা হতো। দ্য দত্ত ফ্যামিলি অফ ক্যালকাটা, কলকাতার এই দত্ত পরিবার, ইন্টু হুইচ নরেন্দ্রনাথ হ্যাড বিন বর্ন, যেখানে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছেন, ওয়াজ ওয়েল নোন ফর ইটস অ্যাফ্লুয়েন্স, ফিলান্থ্রপি, স্কলারশিপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট। আর ওই পরিবার পরিচিত ছিল তাদের ধনী প্রাচুর্যের জন্য, মানব প্রেমের জন্য, এবং স্কলারশিপ মানে দান দৌলতের জন্য, এবং তার সঙ্গে স্বাধীন চেতা মনোভাবের জন্য। দ্য গ্র্যান্ডফাদার দুর্গাচরণ আফটার দ্য বার্থ অফ হিজ ফার্স্ট সন হ্যাড রিনাউন্স দ্য ওয়ার্ল্ড ইন সার্চ অফ গড। অ্যাকচুয়ালি বিবেকানন্দের দাদু দুর্গাচরণ, তিনি তার প্রথম সন্তানকে জন্ম দেওয়ার পর তিনি কিন্তু গোটা দুনিয়াকে ছেড়ে ভগবানের খোঁজে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছিলেন। দ্য ফাদার বিশ্বনাথ, অ্যান অ্যাটর্নি অ্যাট ল অফ দ্য হাই কোর্ট অফ ক্যালকাটা, ওয়াজ ভার্সড ইন ইংলিশ অ্যান্ড পার্সিয়ান লিটারেচার অ্যান্ড অফেন এন্টারটেন হিমসেলফ অ্যান্ড হিজ ফ্রেন্ডস বাই রিসাইটিং ফ্রম দ্য বাইবেল অ্যান্ড দ্য পোয়েট্রি অফ হাফিজ, both of which he believed contain truths unmatched by human thinking elsewhere. অ্যাকচুয়ালি বিবেকানন্দের যে বাবা বিশ্বনাথ দত্ত, তিনি কলকাতা হাইকোর্টে অ্যাটর্নি অফ ল ছিলেন, তিনি কিন্তু ইংরেজি এবং পার্সিয়ান ভাষায় সাহিত্য পড়াশোনা করেছিলেন, এবং তিনি নিজেকে এবং তার বন্ধুদেরকে প্রায় এন্টারটেনিং করতেন, আনন্দ দিতেন কবিতা আবৃত্তি করে। কবিতাগুলো নিতেন থেকে বাইবেল থেকে এবং হাফিজের কবিতাগুলো থেকে, এবং এই দুটোকে বিশ্বনাথ দত্ত বিশ্বাস করতেন যে এগুলো কিন্তু সেই সত্য কথাগুলোকে তুলে ধরেছে যেগুলো মানব জগতে চিন্তারও বাইরে। হি ডিরাইভড
এ লার্জ ইনকাম ফ্রম হিজ ল প্র্যাকটিস, এই আইনের কাজ করে, ওকালতির কাজ করে তিনি প্রচুর টাকা রোজগার করেছিলেন। অ্যান্ড আনলাইক হিজ ফাদার থরলি এনজয় দ্য ওয়ার্ল্ডলি লাইফ, এবং বিশ্বনাথ দত্ত কিন্তু তার বাবার মতো সন্ন্যাসী হয়ে ঘর ছেড়ে বেরিয়ে যাননি, বরং তিনি পার্থিব জীবনটাকে পুরোপুরি এনজয় করেছেন, কারণ যেহেতু অনেক টাকার মালিক ছিলেন। অ্যান্ড এক্সপার্ট অন কুকারি, তাছাড়া তিনি রান্নাতে ওস্তাদ ছিলেন। হি প্রিপেয়ার রেয়ার ডিশেস, কিছু দুর্লভ খাবার তিনি তৈরি করতেন। অ্যান্ড লাইক টু শেয়ার দেম উইথ হিজ ফ্রেন্ডস, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে খাবারগুলো খেতেন। ট্রাভেল ওয়াজ অ্যানাদার অফ হিজ হবিজ, আর ভ্রমণ করা ছিল তার আরেকটা শখ। নরেন গ্রিউ আপ টু বি সুইট অ্যান্ড স্টানি টেম্পার, নরেন্দ্র যখন বড় হলেন তিনি মিষ্টি মধুর ছিলেন, উজ্জ্বল মেজাজের লোক ছিলেন, বাট ভেরি রেস্টলেস বয়, কিন্তু খুবই অস্থির একজন বালক ছিলেন। 2 নার্সেস ওয়ার নেসেসারি টু কিপ হিজ এক্সাবারেন্ট এনার্জি আন্ডার কন্ট্রোল, তার সেই অতিশয় যে মানে খুব বেশি যে এনার্জি ছিল সেটাকে কন্ট্রোল করার জন্য 2 জন নার্সকে নিয়োগ করা হয়েছিল। অ্যান্ড হি ওয়াজ এ গ্রেট টিজ টু হিজ সিস্টার্স, এবং এই বিবেকানন্দ তার নিজের 2 জন দিদি বা বোনের কাছে তিনি মাথা ব্যথার কারণ ছিলেন। নরেন ফেল্ড এ চাইল্ডস লাভ ফর বার্ডস অ্যান্ড অ্যানিমেলস, অ্যান্ড দিস ক্যারেক্টারিস্টিক রিঅ্যাপিয়ার ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ হিজ লাইফ। বিবেকানন্দ কিন্তু একটা বাচ্চা সুলভ স্নেহ ভালোবাসা পোষণ করতেন পাখিদের প্রতি, প্রাণীদের প্রতি, এবং তার এই স্বভাবটা জীবনের শেষ দিকের দিনগুলোতেও ফুটে উঠেছিল। ইন হিজ বয়হুড, বাচ্চাকালে পেটস ওয়ার এ ফ্যামিলি অফ দ্য কাউজ, মাঙ্কি, গোট, পিকক, সেভারেল পিজিয়ন্স অ্যান্ড গিনিয়া পিগস, তার পরিবারে কিন্তু এই সমস্ত প্রাণীগুলো একটা সদস্য ছিল। দ্য কোচম্যান অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির যে মূল তত্ত্বাবধায়ক যিনি ছিলেন, উইথ হিজ টার্বান, হুইপ, তার সেই পাগড়ি মাথায় থাকতো, অ্যান্ড এ ব্রাইট কালার লিভারি, একটা উজ্জ্বল রঙের তিনি পোশাক পরতেন। ওয়াজ হিজ বয়হুড আইডিয়াল ফর ম্যাগনিফিসেন্ট পার্সন, বিবেকানন্দ তাকেই বাচ্চাকালে কিন্তু চমৎকার ব্যক্তি বলে মনে করতেন। হ্যান ই অফেন এক্সপ্রেসড দ্য অ্যাম্বিশন টু বি লাইক হিম হোয়েন হি গ্রিউ আপ, এবং বিবেকানন্দ প্রায় বলতেন তিনি বড় হলে কিন্তু ওই কোচম্যানের মতো হবেন। এই কথা লিখছে কে, স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটা বায়োগ্রাফি লিখেছিলেন স্বামী নিখিলানন্দ লিখেছিলেন, তার বায়োগ্রাফি থেকে এই অনুচ্ছেদটা তুলে দেওয়া হয়েছে। 5খানা এমসিকিউ দেওয়া আছে। নরেন ওয়াজ এ সানি টেম্পার বয়, উজ্জ্বল মেজাজের ছেলে ছিলেন। বিবেকানন্দ কেম ফ্রম এ, তিনি কিন্তু একটা ধনী পরিবার থেকে জন্মেছিলেন। পুয়ার ফ্যামিলি হবে না, এক্সট্রিমলি পুয়ার ফ্যামিলি তো একদমই হবে না, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি হবে না, কিন্তু ধনী পরিবার বলে কোনো অপশন নেই। তাই আমরা নান অফ দ্য অ্যাবাভ, মানে এই 3টা উত্তরের মধ্যে কোনোটাই সঠিক নয়, তাই নান অফ দ্য অ্যাবাভ অপশন নাম্বার ডিতে গেলাম। দ্য অ্যাবাভ পিস ইজ রিটেন বাই, লিখছেন কে, এই স্বামী নিখিলানন্দ লিখছেন, তাহলে স্বামী নিখিলানন্দ অপশন নাম্বার সি। বিশ্বনাথ দত্ত ওয়াজ এ লয়ার, তিনি আইনজীবী ছিলেন বাই প্রফেশন, পেশাতে। নরেন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন, কত সালে জন্মেছিলেন, 1863। 1863 মানে 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি মানে কত সাল থেকে কত সাল? 19th সেঞ্চুরি বলতে ঊনবিংশ শতক বা ঊনবিংশ শতাব্দী। এটা কত সাল থেকে কত সাল হচ্ছে 19th সেঞ্চুরি, এটা যারা জানো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এইভাবে মডেল কোশ্চেন পেপার 13তে যে ইংরেজি পেজ ছিল একটু কঠিন ছিল। আমরা 5টা ইউনিটই আলোচনা করলাম, মানে 40 মার্কের উত্তরই আলোচনা করলাম। তো অ্যাটলিস্ট তোমরা টার্গেট করো যে 15খানা মডেল সেট আমরা রেডি করব। তো 15খানা মডেল সেট রেডি করো এবং চ্যাপ্টার ওয়াইজ কিছু এমসিকিউ রেডি করে নাও, তারপর পরীক্ষা দিতে যাও, দেখবে 40-এর মধ্যে 40 তুমি অনায়াসে স্কোর করতে পারবে। কোনো কষ্ট করতে হবে না, আমারই চ্যানেলে লেগে থাকো, তোমাদের প্রিপারেশনের যাবতীয় ভিডিও এখানেই আছে।